নমস্কার। বিভ্রম 7-এ আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এমন একটি গল্প বলবো যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। গল্পটা এক অন্ধকার জগতের, যেখানে ক্ষমতা, অর্থ আর বিকৃত লালসার এক জঘন্য খেলা চলেছিল। এই গল্প একজন মানুষের, যার নাম জেফ্রি এপস্টাইন। জেফ্রি এপস্টাইন নামটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এর পেছনের ভয়াবহ সত্যিটা কতটা জানেন? তিনি ছিলেন একজন বিলিয়নিয়ার ফাইন্যান্সিয়ার, যার অর্থ প্রতিপত্তি ছিল আকাশ ছোঁয়া। তবে তিনি শুধু একজন ধনী ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন এক কালো সাম্রাজ্যের সম্রাট। এমন এক সাম্রাজ্য যেখানে নিষ্পাপ শৈশবকে পদদলিত করা হতো, যেখানে ক্ষমতাশালীরা তাদের নোংরা আকাঙ্ক্ষা পূরণের জন্য শিশুদের ব্যবহার করত। সালটা ৯০-এর দশক। নিউ ইয়র্কের ঝলমলে আলোয় জেফ্রি এপস্টাইন তার সাম্রাজ্য গড়ে তুলছিলেন। কিন্তু তার সাম্রাজ্যের আসল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ক্যারিবিয়ান সাগরের বুকে তার নিজস্ব দ্বীপ লিটল সেন্ট জেমসে। বাইরে থেকে এই দ্বীপটা দেখতে যতটা সুন্দর ছিল, ভেতরে ততটাই ছিল নরকের মতো। অনেকেই এই দ্বীপটাকে পেডোফাইল আইল্যান্ড বা আনন্দ দ্বীপ বলত, তবে এর আসল নাম ছিল দুঃস্বপ্ন দ্বীপ। এপস্টাইন একা ছিলেন না এই খেলায়। তার প্রধান সহযোগী ছিল গিসলেন ম্যাক্সওয়েল নামের এক নারী, যিনি অভিজাত সমাজে দারুণ পরিচিত ছিলেন। ম্যাক্সওয়েলের কাজ ছিল সহজ: গরিব, দুর্বল এবং স্বপ্ন দেখতে আসা মেয়েদের ফাঁদে ফেলা। তাদের মিথ্যা স্বপ্ন দেখানো হতো ভালো চাকরি বা উজ্জ্বল ভবিষ্যতের। আর তারপর সেই স্বপ্নগুলো পরিণত হতো এক দুঃস্বপ্নে। তাদেরকে এপস্টাইনের শিকার হিসেবে উপস্থাপন করা হতো। এই মেয়েদের বয়স বেশিরভাগ ক্ষেত্রেই ছিল অপ্রাপ্তবয়স্ক। এপস্টাইনের এই জঘন্য কর্মকাণ্ড শুধু তার দ্বীপেই সীমাবদ্ধ ছিল না। তার একটি প্রাইভেট জেট ছিল, যেটাকে সবাই ললিটা এক্সপ্রেস নামে চিনত। এই জেটে করে এপস্টাইন এবং তার ক্ষমতাশালী বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাতায়াত করত। এই জেটের যাত্রী তালিকায় কে না ছিল? পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, বিখ্যাত শিল্পী, এমনকি কিছু দেশের রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, এমনকি ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বদের নামও কোনো না কোনোভাবে এপস্টাইনের সঙ্গে জড়িয়েছিল। যদিও অনেকেই এই সম্পর্ক অস্বীকার করেছেন বা নিজেদের নির্দোষ দাবি করেছেন, কিন্তু এপস্টাইনের ফাঁস হওয়া নথিপত্র, অর্থাৎ এপস্টাইন ফাইলস, এই প্রশ্নটা বারবার তুলে ধরে। এরা কি শুধুই তার পরিচিত ছিলেন, নাকি আরও গভীরে কিছু ঘটেছিল? অনেক বছর ধরে এই জঘন্য কাজগুলো অন্ধকারে ঢাকা ছিল, কিন্তু আলো আসতে শুরু করে যখন ভার্জিনিয়া জুফ্রে নামের একজন সাহসী নারী এপস্টাইনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি সরাসরি বলেন যে এপস্টাইন তাকে পাচার করেছিলেন এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছিলেন। তার সাহসী পদক্ষেপই এপস্টাইনের সাম্রাজ্যের পতন শুরু করে। ২০০৮ সালে প্রথমবার এপস্টাইন গ্রেপ্তার হন, কিন্তু অর্থের জোরে এবং কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তিনি এক বিতর্কিত চুক্তির মাধ্যমে খুব কম সাজা পেয়ে বেরিয়ে আসেন। তবে ২০১৯ সালে তিনি আবার গ্রেপ্তার হন। এবার অভিযোগগুলো আরও গুরুতর ছিল। সবাই ভেবেছিল অবশেষে হয়তো সত্যটা সামনে আসবে, কিন্তু না। ২০১৯ সালের ১০ই আগস্ট নিউ ইয়র্কের একটি জেলে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। সরকারিভাবে এটাকে আত্মহত্যা বলা হলেও অনেকেই বিশ্বাস করেন এটা নিছক আত্মহত্যা ছিল না। হয়তো তার মুখ বন্ধ করার জন্য তাকে খুন করা হয়েছিল, কারণ তিনি এমন অনেক ক্ষমতাশালী মানুষের গোপন তথ্য জানতেন যা প্রকাশ পেলে পুরো বিশ্ব কেঁপে উঠত। এপস্টাইন মারা গেলেও গল্পটা শেষ হয়নি। সম্প্রতি ভার্জিনিয়া জুফ্রের করা একটি মানহানির মামলার কারণে আদালতের নির্দেশে শত শত গোপন নথিপত্র জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এগুলি এপস্টাইন ফাইলস নামে পরিচিত। এই ফাইলগুলোতে আরও অনেক নতুন নাম উঠে আসছে, অনেক নতুন তথ্য সামনে আসছে। এই ফাইলগুলো প্রমাণ করে যে সমাজে এখনও এমন অনেক অন্ধকার দিক আছে যেখানে টাকা আর ক্ষমতার খেলা চলে। এপস্টাইনের গল্পটা আমাদের শেখায় যে সমাজের উচ্চ স্তরেও কতটা পচন ধরতে পারে। এই ঘটনা শুধু একজন বিকৃত মনা মানুষের গল্প নয়,
এটি সেই সব ক্ষমতাশালী ব্যক্তিদের গল্প যারা তাদের প্রভাব খাটিয়ে আইনের চোখে ধুলো দিতে চায়। এপস্টাইনের মৃত্যু হয়তো অনেক প্রশ্নের উত্তরকে চাপা দিয়ে দিয়েছে, কিন্তু এপস্টাইন ফাইলস বারবার মনে করিয়ে দিচ্ছে সত্য কখনো পুরোপুরি চাপা থাকে না। আপনারা কি ভাবছেন এই ঘটনা নিয়ে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং বিভ্রম 7 সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিভ্রমের গল্প নিয়ে।